বছর দশেক পর রাজু আবার তার শৈশবের গ্রাম বেলতলিতে ফিরে আসে। শহরের ব্যস্ততা আর ক্লান্ত জীবনের মাঝে হঠাৎ একদিন তার মনে পড়ে সেই পুরনো দিনের কথা। মাটির রাস্তা, বাঁশবন, খেলার মাঠ, আর সবচেয়ে বড় কথা সেই পুরনো জমিদার বাড়ি। ছোটবেলায় সে সেখানে দাদুর সঙ্গে যেত। একটা সময় বাড়িটা ছিল আলো আর জীবনের প্রতীক, কিন্তু এখন গ্রামে পা রাখতেই রাজুর মনে হলো এ যেন সেই আগের গ্রাম নয়। লোকজনের চোখে মুখে ভয়, কেউ কথা বলছে না তার সঙ্গে, যেন কেউ একটা গোপন সত্য আড়াল করতে চাইছে। এই সেই শহুরে ছেলে ফিরে এসেছে, আবার কিছু একটা ঘটবে বুঝি, ফিসফিসানি কানে আসে। রাজু প্রথমেই চলে যায় জমিদার বাড়ির দিকে। জায়গাটা এখন ভাঙাচোরা, জঙ্গলে ঘেরা, গেটটা ভাঙা, দেওয়ালে শ্যাওলা, জানালা দরজা খুলে ঝুলে পড়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাড়িটার চারপাশে একটা অদৃশ্য শীতলতা, গ্রীষ্মকালেও যেন কাঁপুনি ধরে যায়। জমিদার বাড়ির ভেতরে পা রাখতেই রাজুর মনে হলো কেউ যেন ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখে, কিছুই নেই, বাতাস নিস্তব্ধ, পাখির ডাকও নেই। ঘরের মধ্যে পা রাখতেই মেঝে কেঁপে ওঠে যেন। দেওয়ালের পুরনো ছবি ফ্রেম ঝুলে পড়েছে, ফ্রেমে জমিদার নারায়ণচন্দ্রের ছবি, যার চোখ এখনো যেন তাকিয়ে আছে রাজুর দিকেই। নতুন নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। হঠাৎ ঘরের কোণ থেকে একটা শব্দ হয়, খর্র খর্র। রাজু চমকে উঠে বলে, কে আছে ওখানে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে এগিয়ে যায়। দেওয়ালের পাশে একটা পুরনো কাঠের আলমারি, সেই আলমারি থেকে শব্দটা আসছে। হাত বাড়িয়ে দরজাটা খুলতেই ঝাঁ করে একটা বাদুড় উড়ে যায়। রাজু হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই পেছনে হি 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 একটা মহিলা কণ্ঠের শীতল হাসি। এবার সে ভয় পায়। সে দৌড়ে নিচতলায় আসে। দরজাটা বন্ধ, অনেক কষ্টে টেনে খোলে। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে। মরে যাওয়া আলোয় বাড়িটা মনে হয় যেন আরো ভয়ঙ্কর। রাতে সে থাকার সিদ্ধান্ত নেয় দাদুর পুরনো ঘরেই। সেভাবে হয়তো এসব তার কল্পনা, নতুন জায়গা, পুরনো স্মৃতি। কিন্তু রাত যত গভীর হয় ততই অদ্ভুত সব আওয়াজ কানে আসে। ছাদের উপর পায়ের শব্দ, জানালার বাইরে দাঁড়িয়ে থাকা কারো ছায়া, কুকুর ডাকার শব্দ, অথচ চারপাশে কুকুর নেই। ঘড়ি বন্ধ, তবুও রাত ঠিক 12টায় ডং শব্দ। হঠাৎ ঘরের জানালার পর্দা উড়ে যায়। রাজু ঘুম ভেঙে জানালার দিকে তাকায়। একটা মুখ, সাদা, ফ্যাকাশে, চোখহীন। সে চিৎকার করে উঠে, কে তুমি? কিন্তু উত্তর আসে না। মুহূর্তেই মুখটা মিলিয়ে যায়। ভোরে রাজু বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায়। তার হাত পা ঠান্ডা, শরীর কাঁপছে। মনে মনে ভাবে, এটা যদি কেবল কল্পনা হয় তবে এতটা বাস্তব কেন মনে হচ্ছে? সেই মুহূর্তে তার পায়ের নিচে একটা ছোট চিরকুট পায়, ধুলো মলিন, রক্তে ভেজা। তাতে লেখা, আমি এখনো এখানে আছি, তুমি এসেছ, অপেক্ষা ছিল তোমার জন্যই। পরদিন সকালে রাজু গ্রামের একমাত্র পুরাতন লাইব্রেরির দিকে যায়। সেখানে আছে তার দাদুর রেখে যাওয়া কিছু পুরনো দলিল, বই এবং ডায়েরি। দাদু ছিলেন ইতিহাসপ্রেমী, বিশেষ করে জমিদার বংশের রেকর্ড রাখতেন যত্নে। রাজু খুঁজতে খুঁজতে একটা পুরনো নোটবুক খুঁজে পায়। চামড়ার বাধাই, পোকা ধরা পাতাগুলোতে লেখার দাগ এখনও স্পষ্ট। প্রথম পাতায় লেখা, নারায়ণচন্দ্র রায়, জমিদার, তার কন্যা রজনী, মৃত্যু রহস্যজনক, আত্মা আজও মুক্ত নয়। রাজুর চোখ স্থির হয়ে যায় রজনী নামটার উপর। সেই নামটাই কি তার রাতে দেখা সেই মুখহীন আত্মা? সে ডায়েরি পড়ে জানতে পারে রজনী ছিলেন এই বাড়ির একমাত্র কন্যা, অসম্ভব রূপবতী, মৃদুভাষী এবং সঙ্গীত পিপাসু। গ্রামের মানুষ বলতো তার গলায় গান শুনলে ভূতও নাকি থমকে দাঁড়ায়। কিন্তু রজনীর জীবনের পরিণতি ছিল ভয়াবহ। একদিন হঠাৎ করে খবর আসে সে মারা গেছে। বাবা নারায়ণচন্দ্র বলেছিলেন আত্মহত্যা, কিন্তু ডায়েরিতে লেখা, রজনী আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। হত্যাকারী একজন ঘরের মানুষ, ভেতরের কেউ। কারণ ছিল জমিদার সম্পত্তি, রজনীর ভবিষ্যৎ বিয়ে আর গোপন কিছু যা আমি এখনো জানি না। রাজুর চোখ অন্ধকার হয়ে আসে। সে ভাবে, এই রক্তাক্ত ইতিহাসকে আমারই পরিবারেরই অংশ। তখনই পেছন থেকে কণ্ঠ আসে, সবকিছু জানলে কি এখানেই থেকে যাবে?
চমকে ঘুরে দেখে হরিপদ কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, যাকে সবাই বলে পাগল, কিন্তু এখন তার চোখ দুটো ভয়ঙ্করভাবে স্থির। রাজু বলে, আপনি জানেন? হরিপদ কাকা হাসে, জানি। আমি ছিলাম সেই রাতে, যেদিন রজনী মরেছিল। আমি দেখেছি, কিন্তু বলতে পারিনি। আমার জীব অবশ হয়ে গেছিল অভিশাপে। যেদিন রক্ত ঝরেছিল সেই রাত থেকে আমি রাতে কথা বলতে পারি না। আজ প্রথম বললাম। রাজু স্তম্ভিত। কে খুন করেছিল? হরিপদ কাকা বলে, তোর দাদার দাদা, জমিদার পরিবারের একমাত্র উত্তরাধিকার। রজনীর পছন্দের লোককে বিয়ে দিতে রাজি হয়নি। রজনী বিয়েতে অস্বীকৃতি জানায়, আর সেই রাত্রে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়। রাজুর শরীর ঠান্ডা হয়ে যায়। আমি তো সেই বংশেরই একজন। হরিপদ কাকা এবার রাজুর দিকে তাকিয়ে বলে, তুই ফিরে এসেছিস। রজনীর আত্মা জানে তুই এখানে। এখন সে অপেক্ষা করছে প্রতিশোধের জন্য, অথবা মুক্তির। রাত তখন প্রায় 12টা। রাজু পুরনো ডায়েরি, হরিপদ কাকার কথা আর নিজের রক্তের ইতিহাস নিয়ে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিল বাড়ির ঘরে ঘরে। মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন ওকে চেনে, মেঝের প্রতিটি পাথর যেন রাজুর পদচিহ্ন অনুভব করছে। হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে আসে। একটা কাঁচের জানালার শব্দ না করেই খুলে যায়। রজনী, তুমি আছো? রাজুর গলা কেঁপে উঠে। আজ যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জবাব আসছে না, কিন্তু আচমকা বাতি নিভে যায়। ঘরটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়। রাজু মোবাইলের টর্চ জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ব্যাটারি নেই। সেই অন্ধকারেই সে শুনতে পায়, তুই ফিরেছিস, শেষে এসেছিস। কণ্ঠটা যেন বাতাস ভেদ করে আসে, যেন চারদিক থেকে একই সঙ্গে। হঠাৎ একটা মৃদু আলো জ্বলে ওঠে ঘরের এক কোণায়। সেখানে দাঁড়িয়ে আছে একজন নারী, ধবধবে সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ঢাকা অন্ধকারে, কিন্তু চোখ জ্বলছে আগুনের মতো। রাজু চিৎকার করে ওঠে, তুমি কি রজনী? নারীটি মাথা নাড়ে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। আমার আত্মা আজও এখানে আটকে আছে, এই দেওয়ালের মধ্যে। আমার রক্ত শোকায়নি, আমার কান্না কেউ শোনেনি। আমি শান্তি চাই, আমি মুক্তি চাই, কিন্তু কেউ আমাকে খুঁজে আনেনি। তুমি ফিরেছ, কারণ তুমি উত্তরসূরি। তুমি জানো না, কিন্তু তোমার রক্তেই আছে প্রতিশোধের আগুন। রাজু কাঁপতে কাঁপতে বলে, আমি কি পারি তোমায় মুক্তি দিতে? আত্মা বলে, হ্যাঁ, তবে তার জন্য চাই রক্ত, চাই সত্য প্রকাশ, চাই সেই পূর্ণ চক্র সমাপ্ত করা, যা 100 বছর আগে অসমাপ্ত ছিল। আমার মৃত্যুর রাত, সেই রাত আবার ফিরবে। তুই প্রস্তুত তো? রাজু ধাক্কা খায়। কি করতে হবে আমাকে? রজনীর আত্মা এক অদ্ভুত মাটির দিকে ইঙ্গিত করে। বাড়ির নিচে একটি শিল করা কক্ষে। সেখানে আমার স্মৃতি, আমার প্রমাণ, আমার শেষ গান, যা কেউ কখনো শোনেনি। সেই গান শুনলেই আমি শান্তি পাব। রাজু টর্চ জ্বালিয়ে নিচে নামে। একটা গোপন দরজা খোলে, দাদুর পুরনো কক্ষের তলায়। অনেক কষ্টে সে দরজাটা ঠেলে খোলে। ভিতরে কুয়াশা আর ছাঁচে ভরা একটা কক্ষ। দেওয়ালের শেকল, পুরনো বিছানা আর একটি গ্রামোফোন। সেই গ্রামোফোনে একটি প্লেট বসানো। রাজু গ্রামোফোন চালু করে। একটা গান ভেসে আসে, যদি ভালোবাসো তবে বাঁচাও, যদি সত্য চাও তবে বলো। আমি আছি, আমি থাকব, যতদিন না কেউ সত্য বলে। রাজুর চোখে জল এসে যায়। এটা রজনীর কণ্ঠ, 1 শতাব্দীর পর আবার শোনা যাচ্ছে। গান চলাকালীন হঠাৎ কক্ষ কাঁপতে থাকে, শেকল ভাঙে, বাতি জ্বলে ওঠে, আর রজনীর আত্মা ধীরে ধীরে হেসে বলে, তুই আমাকে খুঁজেছিস, সত্য প্রকাশ করেছিস। এখন আমার সময় শেষ, কিন্তু তোর শুরু। সাথে সাথে চারপাশে শুরু হয় ঝড়। এক ভৌতিক আলোয় ভেসে যায় কক্ষ, আর রাজু অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজু অজ্ঞান থেকে জাগ্রত হয় সকালবেলার প্রথম রোদের মধ্যে। সে নিজেকে দেখে জমিদার বাড়ির উঠোনে। চারপাশে আগুন জ্বলছে। আগুনে সব পুরনো কাঠামো, গাছ, ভাঙাচোরা দেওয়াল জ্বলছে। গ্রামের মানুষ ভিড়ে জমেছে। সবাই দুঃসহ চেহারা নিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে। রাজুর মাথা ভারী, কিন্তু মনে পড়ে সেই সব ঘটনা, রজনীর আত্মার গান, ঝড়ের আলো, আর তারপর অজ্ঞান হওয়া। একজন বৃদ্ধ তার কাছে এসে বলে, তুই এক সাহসী ছেলে রাজু। তোমার জন্য এই আগুন এক মুক্তির আগুন। অভিশপ্ত বাড়ির বেদনাও আগুনে ছাই হয়ে গেল। রাজু তখন ধীরে ধীরে বুঝতে পারে
রজনীর আত্মা এখন মুক্ত, তার কান্না আর কাদার গল্প শেষ। কিন্তু কি যেন অসম্পূর্ণ থেকে গেল। রাজু নিজেও বুঝতে পারে এই অভিশাপের ছায়া হয়তো এখনো তার উপর আছে। সে একাকী দাঁড়িয়ে থাকে আগুনের ধোঁয়ার মাঝে, মাটির গন্ধে, ভাবছে আত্মারা মুক্তি পেল, তাদের গল্প আমাদের হৃদয়ে বাস করে। অভিশপ্ত বাড়ি ধ্বংস হলো, কিন্তু সত্য আর স্মৃতি চিরজীবী। সে তার পকেটে হাত দিয়ে বের করে একটা পুরনো ছবির টুকরো, যেখানে দেখা যায় রজনীর হাসি। দূর থেকে যেন বলছে, মুক্তি পেলাম, কিন্তু তোমার যাত্রা এখন শুরু।